কথা বলি, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলা মানে অর্থাৎ এই যে মানে সাম্রাজ্যবাদের বিপক্ষে কথা বলার বিষয়টা মৌলিকভাবে এখানে দুইটা সিস্টেমে আছে আমাদের দেশে। কয়টা সিস্টেমে? দুইটা সিস্টেমে আছে। একটু বুঝাই দিই, এটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। এই যে একজন এমপি হয়েছিলেন, এই আওয়ামী লীগের শেষ সময়ে এসে এমপি হয়েছিলেন, ওনার নামটা এখন জেলখানাতে আছেন, ব্যারিস্টার সুমন। আচ্ছা, ব্যারিস্টার সুমন দেখতেন যে সে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী হাসিনাবাদ দিয়ে, সে হাসিনার বিপক্ষে কখনোই কথা বলতো না, হাসিনাকে টার্গেট করে সে কখনো কথা বলতো না। সে তার মন্ত্রী মিনিস্টার যারা আছে সবার বিপক্ষে সে কী করতো? সবার বিপক্ষে কথা বলতো। ঠিক বিষয়টা ওরকম যে আপনি মূলকে আঘাত না করে তার যে সাঙ্গপাঙ্গ আছে তাদের নিয়ে আঘাত করাটা, তাদের নিয়ে কথা বলাটা এটা সহজ। তো আমাদের এই ভূখণ্ডে রাজনীতির ক্ষেত্রে এরকম একটা বিষয় রয়েছে যে এদেশে রাজনীতি করতে যেয়ে দেখবেন যে আমেরিকাকে আঘাত করে কেউ কথা বলে না, আমেরিকাকে আঘাত করে কথা বলে না। কারণ হচ্ছে এই ভূখণ্ডের রাজনীতির মূল যে সিস্টেমটা, পলিটিক্যাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে ওই আমেরিকান বড় ভাইয়ের থেকে নেওয়া, ওই আমেরিকান বড় ভাইয়ের থেকে কি করা, সিস্টেমটা নেওয়া। তো বিষয়টা হচ্ছে যে ওই ইয়ের মতো, মানে ব্যারিস্টার সুমনের মতো, সে মূলে আঘাত না করে সাঙ্গপাঙ্গদের কি করতো, ধুয়ে দিত। তো ঠিক মূলে আঘাত না করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা ঠিক সেম বিষয়। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে যে আপনি যদি বলেন তাহলে ইন্ডিয়া হচ্ছে এই সাম্রাজ্যবাদের, এই ভূখণ্ডে সাম্রাজ্যবাদের মূল এজেন্ট আর কি। মূল এজেন্ট হচ্ছে কারা? ইন্ডিয়া। সাম্রাজ্যবাদের এই ভূখণ্ডের মূল এজেন্ট হচ্ছে তারা। এখন সাম্রাজ্যবাদের মূলে আমরা এই জন্য ওটাকে কি বলেছি, সাপের মাথা। ওটা কি? সাপের মাথা, ওটা হচ্ছে মূল। তো ওইখানে আঘাত করে আমাদের দেশে কেউ কথা বলতে চায় না। ইভেন দেখেন একটা বিষয়, এটা একটু বুঝাই দিই আপনাকে। ফিলিস্তিনের জন্য কথা বলেছে পৃথিবীতে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ কথা বলেছে। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পৃথিবীতে কোটি কোটি মানুষ নিয়েছে না? আমাদের দেশের মানুষও কথা বলেছে, কিন্তু কয়জন মানুষ এই আগ্রাসনের বিপক্ষে আমেরিকার দিকে আঙুল তুলেছে? কয়জন মানুষ তুলেছে? কিন্তু সবাই তুলেছে। কিন্তু এই আগ্রাসনের মূলে কে বলেন তো? কারণ এটা সবাই জানে কিন্তু সেখানে কথা বলছে না, সবাই জানে কিন্তু কথা বলছে না। আপনি দেখেন তো কয়জন ইসলামিক যে সমস্ত বক্তারা আছে বা ইসলামিক যে সমস্ত জনপ্রিয় মুখ রয়েছে আমাদের সামনে, যারা এই ইস্যুতে কথা বলেছে কিন্তু এরা সরাসরি আমেরিকাকে দোষী সাব্যস্ত করে কথা বলেছে, এরকম কয়জন আছে? আসিফ আদনান ভাইদেরকে তো মানুষই মনে করা হয় না, তাদের বিষয়টা আপাতত বাদ রাখেন। কিন্তু আমি বলছি তাদের কথা, যাদেরকে জনপ্রিয় হিসেবে দেখা হয়, যাদেরকে জনপ্রিয় হিসেবে কি করা হয়, দেখা হয়, এদের ভিতরে বা যে সমস্ত পলিটিক্যাল দলগুলো মনে করেন ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন র্যালি করেছে, বিভিন্ন করেছে, এরা খুব জোরালোভাবে আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই বক্তব্যগুলো দেখান তো। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান নেওয়াটা একটা সহজ বিষয় হিসেবে দেখা হয়, এটা যে কেউ মানে তার নিজের জায়গা থেকে নিতে পারে। কিন্তু আপনার সাপের মাথায় আঘাত করতে পারাটা, এটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে কি মূল বিষয়। এই কাজটা সবার দ্বারা হয় নাই, কিন্তু ওইটা হচ্ছে জনগণের কি আকাঙ্ক্ষা। ওটা কি জনগণের আকাঙ্ক্ষা। জনগণ চাই মূলে পৌঁছাতে যে এই আগ্রাসনের বিপক্ষে আসলে কে, এই আগ্রাসনের পিছনে মৌলিক কে, সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে। এই জায়গা পর্যন্ত কিন্তু উসমান হাদি পৌঁছেছিলেন। এটাও তাকে অন্যদের থেকে কি করেছিল, আলাদা করেছিল। তার বক্তব্যগুলোটা আপনি অ্যানালাইসিস করেন, তার বক্তব্যগুলো সামনে নিয়ে আসেন, আপনি বুঝতে পারবেন তার অবস্থানটা। ইভেন আমরা যে বেশ আগে থেকে কালচারাল হেজেমনির কথা বলতেছি, কালচারাল আধিপত্যবাদের কথা বলতেছি, যে এখানে আমাদেরকে কালচারালভাবে কি করা হচ্ছে, সব সময়ের জন্য
দমিয়ে রাখা হচ্ছে। আরেকটা কালচারাল আধিপত্যবাদীরা আমাদেরকে কি করতেছে, ইসলামিক কালচারটাকে সবসময়ের জন্য ওরা দাবি রাখার চেষ্টা করতেছে। তো এই যে বিষয়টা দেখবেন উসমান হাদির একটা বক্তব্য আছে, এবং কালচারাল যে সেন্টারটা করেছিল সে, এর পিছনে মূল ছিল কি, কালচারাল হেজেমনিকে ভাঙা। এই ভূখণ্ডে যে কালচারাল আধিপত্যবাদ, সেই কালচারাল আধিপত্যবাদের বিপক্ষে তার কি ছিল, সংগ্রাম ছিল। আপনি এটা ধরতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা ছিল তার কি, সে বিভিন্ন জায়গায় কালচারাল হেজেমনির কথা বলেছে, এই কালচারাল আধিপত্যবাদের বিপক্ষে সে কথা বলেছে। কালচারাল আধিপত্যবাদটা আমাদের দেশে একটা বড় প্রবলেম, এবং এই প্রবলেমটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ফ্যাসিস্টকে আপনি এই ভূখণ্ড থেকে কোনোভাবেই নির্মূল করতে পারবেন না। কারণ এই কথাটা আমি আগেও বলেছি যে 75-এর পরে যে আবারও একটা গ্রুপকে এদেশে জায়গা করে দেওয়া হয়েছে, এবং আবারও দেখবেন তাদের মানে পক্ষে কিছু কথা আসতেছে। সেটা হলো ওই যে একটা ন্যারেটিভ ছিল, তাদের যে একটা বয়ান ছিল 71-এর বয়ান, এই 71-এর বয়ানের মাধ্যমে বারবার এটাকে ফিরিয়ে আনা হয়েছে এই ভূখণ্ডে। একটা শ্রেণী দেখবেন আবারও সেই 71-এর বয়ান শুরু করেছে, এবং 71-কে কেন্দ্র করে জাতিকে দুইটা ভাগে ভাগ করার, 71-এর পক্ষের 71-এর বিপক্ষের, জাতিকে দুইটা ভাগে ভাগ করার চিন্তা করা হচ্ছে আবারও। মৌলিকভাবে এই বয়ানগুলোই এই সমাজে বিভিন্ন সময় ফ্যাসিস্টকে জায়গা করে দিয়েছে। সুতরাং এই কালচারাল আধিপত্যবাদকে যদি আপনি টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে এই ভূমিতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসবে। বুঝতে পেরেছেন? আপনার কাজ হচ্ছে এর বিপক্ষে আগে মৌলিকভাবে 47-কে মূল্যায়ন করা, 47-এর মূল্যায়নের পর 71-এর মূল্যায়ন হবে। 71 কখনো 47-এর আগে হতে পারে না। কোনো মানুষ 71-কে 47 আগে ধারণ করতে পারে না, কিন্তু ওরা এটা করতে দিবে না। এই কালচারাল আধিপত্যবাদীরা এটা করতে দিবে না আপনাকে। কারণ যদি আপনি এটা করেন তাহলে ওদের গোমর ফাঁস হয়ে যাবে, ওদের গোমর ফাঁস হয়ে যাবে যে এই ভূমিতেই, এই যে আমাদের রবীন্দ্র শ্বশুরবাড়ি না এখানে, এরপরে ফুলতলাতে, যে ফুলতলাতে রবীন্দ্র কি এটা শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ি। আচ্ছা, তারা তো জমিদার ছিল না, জমিদার ছিল না, সেই সম্পদগুলো কোথায় এখন? ওই সম্পদগুলো কি এই ভূমির সম্পদ ছিল না? সেই সম্পদগুলো কোথায় এখন? সেই সম্পদগুলো কোথায়? কারণ যখনই আপনি 47-কে টানবেন, তখনই এই সমস্ত কালচারাল আধিপত্যবাদের যারা মানে মূর্তি আর কি, যাদের পূজা করা হয়, এরা তখন স্বাভাবিকভাবেই মানুষের সামনে ভূমিদস্যু হিসেবে পরিচিত হবে। যে রবীন্দ্র একটা কি ছিল, মৌলিকভাবে ভূমিদস্যু ছিল, এবং এই ভূমির থেকে কি করেছে, সম্পদ পাচার করেছে। তার দাদারা এই ভূমি থেকে সম্পদ পাচার করেছে। কিন্তু এই কথাগুলো যখন আপনি বলতে যাবেন, তখন আপনাকে কি করা হবে, দমিয়ে রাখা হবে। তখন ওই সমস্ত বড় টিপ পরা নারীরা দেখবেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আপনাকে আগে কি করতে হবে, 47-কে মৌলিকভাবে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেটা উসমান হাদি ভাই এটা ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করেন। তো বলছি যে এখানে দুইটা শেপে আছে। কি বলছি, আগ্রাসনের বিরোধিতা এখানে কয়টা শেপে আছে? দুইটা। একটা শ্রেণী স্বাভাবিক, যে তারা দিল্লির বিরোধিতা করে, বিভিন্ন সময় তাদের আগ্রাসনের বিপক্ষে কথা বলে। ইভেন দেখবেন যে উসমান হাদি যখন ক্লাস নিয়েছে, আমি তার একটা ক্লাস দেখেছি যে সে সেখানে ট্রানজিট এবং করিডোর বোঝাচ্ছিল, ট্রানজিট এবং করিডোর বোঝাচ্ছে। তো ইন্ডিয়াকে যেটা দেওয়া হয়েছে, এটা কি ট্রানজিট ছিল নাকি করিডোর ছিল? এটা করিডোর ছিল, সে এটা বুঝিয়েছে, কিন্তু সেটা সমাজে আলোচনা হয়েছে কি হিসেবে, ট্রানজিট হিসেবে আলোচনা হয়েছে। অথচ এটা ট্রানজিট না, এটা কি ছিল, ইন্ডিয়াকে পরিপূর্ণভাবে করিডোর দেওয়া হয়েছে। এগুলো ছিল কি তার আজকের এই প্রচলিত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তার একটা অপরাধ ছিল, যে সে এগুলো ধরতে পেরেছে, এগুলো মানুষের সামনে বুঝিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো কতগুলো বিষয় চলে আসলো। এখন সর্বশেষ দুইটা কথা, সর্বশেষ যে প্রশ্ন, উসমান হাদিকে কে বা কারা হত্যা করেছে? উসমান হাদিকে কে বা কারা হত্যা করেছে? দেখেন, উসমান হাদির হত্যাকারী মৌলিকভাবে এই পলিটিক্যাল সিস্টেম,
ওসমান হাদির হত্যাকারী সামনে ফ্রন্ট লাইনে কোনো নির্দিষ্ট ব্যক্তি থাকতে পারে, এর পিছনে নির্দিষ্ট কোনো দল থাকতে পারে, নির্দিষ্ট কোনো রাষ্ট্র থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে এই যে পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে মৌলিকভাবে ওসমান হাদির খুন। কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে নাকে খড় না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই পলিটিক্যাল সিস্টেমের কাছে এবং এই সিস্টেমকে, বড় ভাইকে আপনি যতক্ষণ পর্যন্ত না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না? রাজনীতি করতে পারবেন না। আপনারা পাকিস্তানের জিয়াউল হক সাহেবের কথা জানেন, যাকে হত্যা করা হয়েছিল। কারণ কি? কারণ এই পলিটিক্যাল সিস্টেমকে সে প্রশ্নবিদ্ধ করেছিল। বড় ভাইকে সে কি করতে চায়নি? মানতে চায়নি। ইভেন যখন এই পলিটিক্যাল সিস্টেমের এগেনিস্টে যে কেউ কথা বলেছে পৃথিবীর যে কোনো প্রান্তে, সাদ্দাম হোসেন, এই জাতীয় আরো যারা আছে, এই সিস্টেমকে যারা চ্যালেঞ্জ করেছে, এদেরকে বাঁচতে দেওয়া হয়নি। এদেরকে কি করতে দেওয়া হয়নি? বাঁচতে দেওয়া হয় নাই। তো এই সিস্টেমকে যারা যুগে যুগে চ্যালেঞ্জ করেছে, যতই সে তাদের গণতন্ত্রকে ধারণ করেছে, তাকে বাঁচতে দেওয়া হয়নি। আপনি দেখেন বর্তমানে পাকিস্তানের যে ইমরান খান, সেম বিষয়, বেঁচে আছে না মরে গেছে সেটা আলাদা বিষয়, কিন্তু তাকে কি করা হচ্ছে? এই সিস্টেমকে পরিপূর্ণভাবে ধারণ না করার কারণে তাকে নির্যাতন করা হচ্ছে। বুঝতে পেরেছেন আমার কথা? অর্থাৎ এই সিস্টেমের বড় ভাইকে আপনার মূল্যায়ন করে চলতে হবে। এজন্য যারা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বড় ভাইয়ের বিপক্ষে কথা বলা, ওয়াশিংটনের বিপক্ষে কথা বলা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা সবাই পারে নাই। যারা পেরেছে তারা জনগণের হৃদয়ে পৌঁছে গেছে, যারা পারে নাই তারা জনগণ থেকে আলাদা হবে। স্বাভাবিক ব্যাপার এটা। বুঝতে পেরেছেন? তাহলে কি বলছি? ওসমান হাদির হত্যাকারী কি বলেছি? টোটাল পলিটিক্যাল সিস্টেমটাই হচ্ছে তারা হত্যাকারী। এর পিছনে নির্দিষ্ট ব্যক্তি থাকতে পারে, দল থাকতে পারে, নির্দিষ্ট রাষ্ট্র থাকতে পারে, কিন্তু টোটাল সিস্টেমটা এর জন্য কি দায়ী। তার লাশকে পাহারা দেওয়ার জন্য হাজার হাজার সৈন্য মোতায়েন করা, বা তার লাশকে পাহারা দেওয়ার জন্য তার জানাজার সময় এত নিরাপত্তার ব্যবস্থা করা, কই এই মানুষটা জীবিত থাকা অবস্থায় যখন বারবার বলেছে এতগুলো নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে কি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নাই? তো আজকে যারা জুলাইয়ের সেই স্পিরিটকে নিয়ে যারা আজকে ক্ষমতায় বসে আছে, এরা কি করেছে? কারণ ওই যে সিস্টেম, বুঝতে পেরেছেন, ওই সিস্টেমটাই হচ্ছে এখানে মূল দায়ী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আমাদের কাজ কি? আমি এদেশের রাজনীতিবিদ যারা আছেন, এখানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছেন, এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি সকলের কাছে বলবো যে আপনি ওসমান হাদিকে পড়েন। আপনি ওসমান হাদিকে পড়েন, ওসমান হাদিকে আপনি গুরুত্বের সাথে অধ্যয়ন করেন, আপনি তার কথাগুলোকে বোঝার চেষ্টা করেন। কেন সে, আপনিও তো জনপ্রিয়তা চান, তা আপনি যদি এই জনপ্রিয়তাও যদি চান, তাও আপনি তাকে ধারণ করার চেষ্টা করেন। বাকি যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা হাদিকে ভালোভাবে আদ্যপান্ত অধ্যয়ন করেন। আমি বলছি না সে কোন সিস্টেমে জনগণের প্রবলেমকে সলভ করতে চেয়েছিল, আমি এটা বলছি না, সেটা ভিন্ন আলোচনার বিষয়, ভিন্ন টেবিলে আলোচনা হতে পারে সেটা নিয়ে, তার সাথে আমি একমত হচ্ছি, সেটাও আমি বলছি না। কিন্তু জনগণের সমস্যা বুঝতে পারা, জনগণের আকাঙ্ক্ষা বোঝা, এটা জরুরি। সেটা সে বুঝতে পেরেছে, সেই জায়গা থেকে সে কথা বলেছে। তো যার কারণে আজকে আমরা যারা আছি, আজকে আমরা যারা ইয়াং আছি, যারা যুবক আছি, আপনারা এই ভূমির জন্য, এই ভূমির প্রতিরক্ষার জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা ওই একই কথা যে আমরা বিদেশের প্রভুদেরকে মানতে প্রস্তুত নই, আমরা বিদেশি কোনো প্রভুদের মানতে প্রস্তুত নই। বিদেশে আমাদের কোনো প্রভু আছে এটা আমরা জানি না। আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নেই, আল্লাহ ছাড়া আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ আর কেউ নেই। দেখেন ওসমান হাদি বারবার এই কথা বলেছিল, বারবার এই কথাগুলো বলেছিল। দেখেন তার কথাগুলোর ভিতর শাহাদাতের তামান্না চলে আসছে। এটাকে আপনারা ছিনতাই হতে দিবেন না। ছিনতাই শব্দটা বলেছি আমি এখানে খুব চিন্তা ভাবনা করে।
গত কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলের নেতা তার বক্তব্যে বলেছেন, আমি রাজনৈতিক দলের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, যার কারণে দলের নাম বলছি না, তিনি বলছেন যে ওসমান হাদি সে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। দেখেন, বারবার আমাদের এই আন্দোলনগুলো, এই ভূমির আন্দোলনগুলো বারবার কি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়। যেমন ৭১কে একটা গ্রুপ ছিনতাই করে নিয়েছে, ৭১কে কি করেছে, একটা গ্রুপ ছিনতাই করে নিয়েছে। ইভেন ৪৭কে ইন্ডিয়া ছিনতাই করে নিয়েছে, তাদের মতো করে ছিনতাই করে নিয়েছে। এরপরে ৭১কে একটা গ্রুপ কুক্ষিগত করেছে এবং সেটাও দিয়েছে সেকুলারিজমের জন্য আন্দোলন। ইভেন যেই জুলাইয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিভিন্ন টার্মকে ব্যবহার করা হয়েছে, মসজিদের মাইক থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে সব শাহাদাতের তামান্নাকে নিয়ে শুরু করে সব কিছু ইসলামের এই টার্মগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটাকে কি করা হয়েছে, ছিনতাই করে এটাকে কিসের জন্য বলা হয়েছে, সেকুলারিজমের আন্দোলন হিসেবে এটাকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে ওসমান হাদিকেও ছিনতাই করার কাজ চলতেছে। কিন্তু আমি যুবকদেরকে বলবো, আপনারা এটাকে ছিনতাই হতে দিবেন না, আপনারা এটাকে ছিনতাই হতে দিবেন না। শাহাদাতের তামান্না, শাহাদাতের তামান্না কোন রাজনৈতিক দল শিখাইছে? এটা ইসলামের শব্দ। এটা কিসের শব্দ? ইসলামের শব্দ। ইনসাফ, আদল, যেই কথাগুলো তার আওয়াজ থেকে বারবার চলে আসছে, এগুলো কিসের শব্দ? ইসলামের শব্দ। সেটা দুয়ার ভিতরে বলতেছে তাওহীদের ভূখণ্ড। এটা কোন রাজনৈতিক দল বলেছে? আমার কথা বুঝতে পেরেছেন? তো আপনারা এগুলোকে হারিয়ে যেতে দিবেন না, এটাকে ছিনতাই হতে দিবেন না। এই ভূমির জন্য আমাদের পূর্বপুরুষরা কাজ করেছেন, এই ভূমির জন্য তিতুমীর কাজ করেছেন, হাজী শরীয়তুল্লাহ কাজ করেছেন, শাহ ওয়ালিউল্লাহ কাজ করেছেন, তার পরিবার কাজ করেছেন। আপনারাও এই ভূমির জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। এই ভূমির তাওহীদের জন্য কাজ করবেন, এই ভূমিতে তাওহীদের জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য, এই ভূমিতে শরিয়ার জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে পরিপূর্ণভাবে দ্বীন এবং শরিয়াতকে বোঝার তৌফিক দান করেন এবং জনগণের মূল আকাঙ্ক্ষাকে আপনাদের বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং সেটাকে ধারণ করে এই ভূমির প্রতিরক্ষা এবং এই ভূমিতে তাওহীদের প্রতিষ্ঠা, এই ভূমিতে ইনসাফের প্রতিষ্ঠা, এই ভূমিতে শরিয়ার প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।